আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। আপনাদের সাথে আজকে কিছু গল্প শেয়ার করব। এটা আমাদের প্রতিদিনের গল্প, সেটা হচ্ছে ব্যাংক প্রতারণার গল্প। আমরা বিভিন্নভাবে প্রতিনিয়ত শুনে আসছি, অমুক ব্যাংকের কাস্টমার টাকা জমা রেখে টাকা তার হারিয়ে গেল, বা প্রবাসীর টাকা চুরি হয়ে গেল, প্রবাসীর টাকা বিভিন্নভাবে হাতিয়ে নিল, অমুক ব্যাংকের কর্মকর্তা হাতিয়ে নিল। এই যে বিষয়গুলো, এটা আমাদের অবশ্যই সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা অনেকেই না জেনে না বুঝে ভুল করি, পরে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হই। তো সেই প্রতারণার গল্পগুলোই বলি। প্রতারণা হয় কয়েকটি ক্ষেত্রে, যারা বিদেশে থাকে তাদের ক্ষেত্রে, এবং কিছু কিছু অ্যাকাউন্টে যারা লেনদেন কম করে, এবং কিছু ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 1 নম্বর প্রতারণা হতে পারে যারা ডিপিএস করছেন ব্যাংকে। ডিপিএসের টাকা আমরা সাধারণত সচরাচর তুলি না, অনেক দিন পর পর তুলি, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তুলি। দেখা যাচ্ছে একটা 10 বছরের ডিপিএস করছেন, আপনি প্রতি মাসে কিস্তি দিয়ে যাচ্ছেন। মাঝখানে একটা ব্যাংক কর্মকর্তা সে ডিপিএসের কয়েকটা কিস্তি ব্যাংকে ক্যাশে জমা দিচ্ছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়নি। সেক্ষেত্রে এই প্রতারণার হাত থেকে আপনাদের বাঁচতে হলে যেটা করতে হবে, ডিপিএস প্রতি বছর অথবা 6 মাস পর পর আপনি ডিপিএসের কিস্তি জমা হয়েছে কিনা ব্যাংকের অথরাইজড পার্সনের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিয়ে নেবেন, যে হ্যাঁ আপনার ডিপিএসগুলো জমা হয়েছে। ব্যাংক প্রতি 6 মাস পর একটা স্টেটমেন্ট নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিপিএসগুলো জমা হয়েছে কিনা। আর যদি না হয়, তখন আপনি যদি ইমিডিয়েট অ্যাকশানে যান, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যাংক তখন কিন্তু অ্যাকশান নিয়ে ওই কর্মকর্তাকে টাকা জমা করতে বাধ্য করবে। আমি এমনও পেয়েছি যে ব্যাংকের কর্মকর্তার ঠিকই টাকা পায়নি। আমি বাংলাদেশের একজন সুনামধন্য অ্যাডভোকেট, উনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন বলে বেশ কিছু আমার কাছে ডিপিএসটা ম্যাচিউরড হওয়ার সময় নিয়ে আসার পরে আমি দেখি যে ওনার বেশ কয়েকটা কিস্তি জমা হয়নি। তো ওনাকে জানানোর পরে উনি বলল, না আমার তো এই সকল কিস্তি জমা হয়েছে। তখন ওনাকে বলা হলো যে আপনি তাহলে যে কিস্তি জমা হয়েছে, জমা রিসিপ্টগুলা বা মুড়িগুলা নিয়ে আসে। তখন উনি মুড়িগুলা নিয়ে আসলো। তো মুড়িগুলা নিয়ে আসার পরে আমরা দেখলাম যে এখানে ব্যাংকের যে সিল, সেই সিলটা সূক্ষ্মভাবে যে ওনার যে পিয়ন ছিল সে নকল করেছে। সে ব্যাংকের সিল নিজেই বানিয়েছে, মেরে ব্যাংক যেভাবে সিল মারে সেভাবে সিল মেরে সেভাবে স্বাক্ষর দিয়ে ওনার কাছে ফেরত দিয়েছে। উনি তো মহাখুশি যে ডিপিএস জমা হয়েছে, কিন্তু আদৌ ডিপিএসটা জমা হয়নি। তো উনি কিন্তু অত কাঁচাও না, খালি ডিপিএস জমা হয়েছে তাও না, উনি আবার করেছে কি, স্টেটমেন্টও নিয়েছে ব্যাংক থেকে। তো স্টেটমেন্টেও জমাগুলা দেখিয়েছে। তখন আমরা আরও টেনশানে পড়ে গেলাম যে এটা কী করে হলো। তখন আমি খেয়াল করে দেখি যে স্টেটমেন্টটাও ভুয়া, সেটা হচ্ছে ফটোশপে উনি স্টেটমেন্টটা বানিয়েছে, কিন্তু যোগটা যে বাড়াইতে হবে, যোগ বিয়োগে স্টেটমেন্টে ভুল আছে। যে ইন্টারেস্ট হয়েছে যোগ হয়েছে, আবার ডিপিএস জমা হয়েছে যোগ হয়েছে, টোটাল যোগ হয়েছে, এইসব জায়গাতে ভুল আছে। ফলে ওটা বোঝা গেল যে ওই স্টেটমেন্টটা ভুয়া একটা স্টেটমেন্ট উনি বানিয়েছে। তখন ওনাকে আমরা বুঝালাম, তখন উনি যেহেতু সহজে ধরে ফেললো, এবং ওনার যে পিয়নটা ছিল সে একজন ড্রাগ অ্যাডিক্টেড, তবে খুবই নলেজ খুবই তার বুঝতে পারছেন কতটুকু সে জ্ঞান রাখে। এটা একটা প্রতারণা, অনেক বড় প্রতারণা। সে বাংলাদেশের একজন বড় অ্যাডভোকেট, তো তারপরে সে কিন্তু এরকম প্রতারণার শিকার হয়েছে। আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট পড়লাম যে একজন অফিসার, উনি দেশের বাইরে থাকে, একজন প্রবাসী। তো প্রবাসী করেছে কি, উনি একটা এফডিআর করেছে, ব্যাংকের ম্যানেজার এফডিআর করে দিছে। করে দেওয়ার পরে
উনি টিপিএসের এফডিআরের যে টাকা রিসিপ্ট নিয়ে চলে আসছে। পরে যখন মেয়াদ উত্তীর্ণ 1 বছর পরে গেছে, যে দেখে যে ওনার সেই বড় অঙ্কের এফডিআরটা আসলে এফডিআর হয়নি। ব্যাংকের সেই কর্মকর্তা ওটা টাকাটা টোটালি নিজে মানে তছরুপ করছে, সে ব্যাংক থেকে টাকাটা প্রতারণা করেছে। এখন ব্যাংকও অনেক বড় ফিগার, ওই ব্যাংকও আর দায়িত্ব নিতে চাচ্ছে না। পরে বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন হওয়ার পরে এটা সমাধান হয়েছে। তারপরে আরেকটা ব্যাপার, যারা প্রবাসে থাকেন, যারা প্রবাসী রয়েছেন, তারা কিন্তু ব্যাংকে টাকা রেখে অনেক সময় প্রতারিত হন। কারণ এই প্রতারক চক্র প্রবাসীদেরকে টার্গেট করে। প্রবাসীরা তো সচরাচর ব্যাংকে আসে না, খোঁজও নিতে পারে না, হয়তো 2-3 বছর পর একবার এসে অ্যাকাউন্ট দেখে। সেক্ষেত্রে তারা প্রবাসীদেরকে টার্গেট করে এবং প্রবাসীদেরকে সে দেখা যাচ্ছে প্রবাসীদের অ্যাকাউন্টের টাকা তার তুলে নেয়, বিভিন্ন চেক ইস্যু করে, প্রবাসীর নামে চেক ইস্যু করে টাকা উঠায় নিচ্ছে। পরে প্রবাসের থেকে জীবন শেষ করে দেশে এসে দেখে যে সে লক্ষ লক্ষ টাকা রেখেছে, কিন্তু তার কোনো টাকা নাই। এটা ব্যাংকের ওই অসাধু কর্মকর্তা টাকা তুলে নিয়েছে বা কেউ প্রতারণা করেছে, অনেক সময় স্ত্রী প্রতারণা করে। এক্ষেত্রে সমাধান হচ্ছে আপনি অবশ্যই ব্যাংকের একটা স্টেটমেন্ট নেবেন এবং স্টেটমেন্টটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। প্রতি 3 মাস পর পর, 6 মাস পর পর ব্যাংকের স্টেটমেন্ট নেবেন, বা আপনার ইন্টারনেট অ্যালার্ট নেবেন যে আমার কত টাকা জমা হলো, উত্তোলন হলো, কিছু হলেই আপনার ইন্টারনেটে মেসেজ যাবে, এগুলো আপনি খেয়াল করবেন। অথবা আপনি মাঝে মাঝে আপনার ফোন দ্বারা, আপনার মোবাইল দ্বারা ব্যাংকে ফোন দিয়ে খবর নেবেন যে আমার কত টাকা রয়েছে, কত টাকা ব্যালেন্স, আমাকে একটা স্টেটমেন্ট আমার মেইল করেন। এইভাবে আপনি খোঁজখবর রাখবেন সবসময়। টাকা ফেলে রাখলে কিন্তু প্রতারকের কিন্তু অভাব নেই এই দুনিয়াতে। আরও প্রতারণার আরেকটি ছক বলি, সেটা হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন টাকা জমা রেখে আমরা এলোমেলোভাবে টাকা জমা দিয়ে সঠিকভাবে ভাউচারটা প্রিজার্ভ করি না। তো প্রিজার্ভ কিন্তু করতে হবে এবং 2 জন কর্মকর্তার সিগনেচার নিতে হবে। অনেক সময় আমরা একজনের সাইন নিয়ে চলে আসি, দেখা যাচ্ছে যে ওই একজনের সাইন হলে কিন্তু প্রতারণা করতে গেলে 2 জন হলে কিন্তু প্রতারণা হওয়ার চান্স কমে যায়। তো এই জন্য 2 জনের স্বাক্ষরিত আপনি যদি ভাউচার গ্রহণ করেন তাহলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর একজনের স্বাক্ষরে যদি আপনি ভাউচার গ্রহণ করেন আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর আপনার SMS অ্যালার্ট রাখবেন। SMS অ্যালার্ট রাখলে SMS-এর মাধ্যমে আপনি আপনার সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন, যে জমা হলো কত, পূর্বের জমা কত। আবার SMS ব্যাংকে আপনি SMS দিলেও কিন্তু ব্যাংক আপনাকে তথ্য দিবে যে আপনার ব্যালেন্স কত, বা বিগত 8টা-10টা যদি আপনি একটা লেনদেনের তথ্য পেতে চান সেটাও আপনি পেতে পারেন SMS অ্যালার্টের মাধ্যমে। এবং যারা প্রতারক চক্র তারা কিন্তু অনেক চালাক, আমাদের চেয়ে তারা অনেক চালাক, তারা নতুন নতুন কৌশল অবলম্বন করে। বর্তমানে কিন্তু অ্যাপস একটি অন্যতম প্রতারণার ছক। আপনার তথ্য যদি কারোর কাছে থাকে সে কিন্তু অ্যাপস ইউজ করে দেখা যাচ্ছে আপনার যে রেজিস্টার্ড নাম্বার সেই নাম্বারে একটা OTP যাবে। আপনি যদি সেই OTPটা কোনো কারণে বলে দেন যে হ্যাঁ বললো যে ভাই আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্ট আপডেট হচ্ছে, বা সুন্দরভাবে বলবে যে আপনার অ্যাকাউন্ট আপডেট হচ্ছে, আপনার OTP যাবে, আপনি OTPটা বলেন। OTP কখনোই কাউকে বলবেন না। কোনো ব্যাংকের কোনো কর্মকর্তা, কোনো অফিসার কখনোই আপনার কাছে OTP জানতে চাইবে না, আপনার বলার প্রয়োজনও নেই। ফলে কখনোই এরকম তথ্য দিয়ে প্রতারণার সহজ করে দিবেন না প্রতারকদেরকে। আবার প্রতারক যে নিয়ে আসছে ব্যাংকের, অনেক সময় অনেক কর্মকর্তা কাস্টমারদের কাছ থেকে টাকা হাওলাত নেয় যে ভাই দেন আমি দিয়ে দিচ্ছি। এটা কখনোই দিবেন না, কারণ ব্যাংকের কর্মকর্তারা কিন্তু ভালো স্যালারি পায়। এরপরও যদি কারো টাকা কাস্টমারের কাছ থেকে হাওলাত নেওয়ার প্রয়োজন হয় মানে তার কিন্তু আচার আচরণ, স্বভাব চরিত্রে সমস্যা রয়েছে। ফলে আপনারা কখনোই কাউকে টাকা হাওলাত দিবেন না কোনো ব্যাংকের কর্মকর্তার সাথে।
বা আপনার অ্যাকাউন্টে টাকা আছে, বললো ভাই আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আমাকে একটু হাওলাত দেন, কোনো ইয়ে নাই, সঙ্গে সঙ্গে ম্যানেজারকে কমপ্লেন করবেন। ম্যানেজার হোক, সেকেন্ড অফিসার হোক, অপারেশন ম্যানেজার হোক, ইনভেস্টমেন্ট চার্জ অফিসার হোক, কাউকেই একভাবে বিশ্বাস করার দরকার নেই। সবসময় আপনি ডকুমেন্টসে নির্ভরশীল থাকবেন। তাহলে যদি কেউ প্রতারণা করেও আপনাকে কিন্তু ব্যাংক সাপোর্ট করবে। আর যদি আপনার কাছে ডকুমেন্টেশন না থাকে তাহলে কিন্তু ব্যাংক আপনাকে কিন্তু ফিরিয়ে দিবে। আর সমস্ত তথ্য, আপনার কিছু গোপনীয় তথ্য, এগুলা কখনোই শেয়ার করবেন না। এফডিআর, ফিক্সড ডিপোজিট, এগুলা কখনোই ম্যানেজারের চেম্বারে বসে থেকেই করে আসবেন না। যদি আপনাকে ভাউচার দিল, আপনি ব্যাংকের ক্যাশে জমা দিলেন, এফডিআর একটা রিসিপ্ট পেলেন, সঙ্গে সঙ্গে একটা স্টেটমেন্টও নিয়ে নেবেন যে আমার টাকা যে জমা হলো, আমাকে একটা স্টেটমেন্ট দেন। স্টেটমেন্টটা যখন পাবেন তখন কিন্তু ওই হিসাবভুক্তটা হয়ে গেল, তখন কিন্তু আপনার সাথে আর প্রতারণা কারো করা সম্ভব হবে না। সুতরাং আমরা নিয়মিত খোঁজ খবর রাখবো, ব্যাংকে টাকা রেখেই ঘুমিয়ে পড়বো না। ঘুমিয়ে থাকলে কিন্তু টাকাও হারিয়ে যেতে পারে। তো আমি অনেক প্রতারণা দেখছি, এই প্রতারণাগুলা আপনার সচেতন থাকবেন। সচেতন না থাকলে কিন্তু সব ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারবেন। এবং আরও বলি, এই তথ্যগুলো যে বললাম, অনেক কথা বললাম, তাই বলে আপনারা কিন্তু ব্যাংকে টাকা রাখা সবচেয়ে নিরাপদ। আমরা ব্যাংকে টাকা রাখবো, দেশের অর্থনীতিকে সচল রাখবো। ব্যাংকে টাকা রাখলে আমাদের সেই টাকার দেশের প্রয়োজনে ইনভেস্টমেন্ট হবে, দেশের ইনভেস্টমেন্ট বাড়বে, কর্মসংস্থান বাড়বে, দেশ উন্নয়ন হবে। তো আমরা দেশের সেই সকল উন্নয়নের জন্য আমরা ব্যাংকে টাকা রাখবো, নিজের উন্নয়নের জন্য ব্যাংকে টাকা রাখবো, কিন্তু প্রতারণা হব না, প্রতারিত হব না, সচেতন থাকবো। ভালো থাকবেন সবাই। ব্যাংকে টাকা জমাই, ব্যাংকে টাকা জমানো সম্পূর্ণ নিরাপদ। আসসালামু আলাইকুম।